নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না ভোট রাখা ও সেনাবাহিনী মোতায়েন করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের অনেকেই। গতকাল আমন্ত্রিত ৫৯ জন প্রতিনিধির অর্ধেকের কিছু বেশি সংলাপে উপস্থিত হয়ে নির্বাচনে ভয়মুক্ত পরিবেশ তৈরি, আইন সংস্কার, সুবিধাবঞ্চিত শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় সংসদ টিকিয়ে রেখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সহিংসতার আশঙ্কা করে তারা বলেছেন, শুধু বিরোধী দলের সাথেই নয়, রাজনৈতিক দলগুলোর ভেতরকার আভ্যন্তরীণ কোন্দলেও এমন গোলযোগ সৃষ্টি হতে পারে যা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ না রাখতে আগামী নির্বাচনে না ভোট রাখার কথাও বলেছেন তারা। এর আগে সুশীল সমাজের একটি অংশের জোরালো পরামর্শেই ২০০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে না ভোটের বিধান রাখা হয়েছিল, কিন্তু মাত্র 0.55% লোক সেবার না ভোট দিয়েছিলেন। শুধু সুশীল সমাজের প্রতিনিধিরাই নন, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারাও সশস্ত্র বাহিনীকে নিয়মিত বাহিনী হিসেবে ব্যবহার এবং ব্যালটে না ভোট রাখার কথা বলেছেন এবার। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পুলিশ, আর্মড পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডকে রাখা হলেও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কথা বলা নেই। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় অধ্যাদেশের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার পর নবম জাতীয় সংসদ নির্বাচনে তারা নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করলেও ২০১৩ সালে আরপিও সংশোধনীতে সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়া হয়। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যোগ দিয়েছিলেন এবং আজ রাজকাহন স্টুডিওতে আছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের তিনজনকে। আমি যদি শুরু করি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে, যে আপনার কাছে কালকের আলোচনায় সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে হয়েছে? আর আমি আপনাদের প্রত্যেককেই যেটা জিজ্ঞেস করবো, যে সংবাদ মাধ্যমে যেটা রিপোর্ট করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে অধিকাংশ সুশীল সমাজের অধিকাংশ প্রতিনিধি সেখানে, তার মানে ৩৪ জন প্রতিনিধির অধিকাংশই না ভোট এবং সেনা মোতায়েনের পক্ষে বলেছেন। এর সঙ্গে একমত কিনা এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কাল আলোচনায়? দেখুন, যেটাকে বলে এক ধরনের আইস ব্রেকিং এক্সারসাইজ, যে 7 দফা আপনার পথ পরিক্রমার কথা বা রোড ম্যাপের কথা নির্বাচন কমিশন আনফোল্ড করেছেন, তার বাস্তবায়ন শুরু হলো কিন্তু এই 31 তারিখে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় বা সংলাপের মধ্য দিয়ে। এবং যেমনটি ধারণা করা গিয়েছিল যে সকাল 11টায় শুরু হয়ে 1টায় শেষ হয়ে যাবে, এবং সেইভাবে অনেকে একটা হিসাব বের করে ফেলছিলেন যে 60 জন যদি উপস্থিত হন তাহলে 2 মিনিটের বেশি সময় কারোর জন্য বরাদ্দ থাকবে না। তো সেই আশঙ্কাকে ধুলো করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বিকেল 4:05 জ্যোতি টেনেছেন, এবং হয়তো আরও ড্র্যাগন করতো আলোচনাটি যদি না প্রি স্ক্যাজুয়াল প্রেস ব্রিফিংয়ের ব্যাপারটি থাকতো। এবং পুরো সময়টা জুড়ে আমরা সবাই খোলা মনে কথা বলেছি এবং খুব গভীর মনোযোগের সঙ্গে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সহকর্মীরা তা অনুধাবনের চেষ্টা করেছেন। কোনো ব্যাখ্যা প্রয়োজন মনে করলে তারা সেটা দাবিও করেছেন, এবং প্রথমে হাতে নোট নেওয়ার চেষ্টা করেছেন, পরবর্তী ল্যাপটপে নিজেই কিন্তু ওয়ার্ড প্রসেসরের যে প্রসেসিংয়ের যে কাজটা সেটি প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সমাধা করেছেন। এখানে তিনি আরও তাগিদ দিয়েছেন সবাইকে যাতে এখানে আলাপ আলোচনা যা হচ্ছে তার বাইরে লিখিতভাবে 1 সপ্তাহের মধ্যে যাতে সবাই তাদের মতামতগুলো লিপিবদ্ধ করে পাঠিয়ে দেন কমিশনের সমীপে, এবং এন্ড প্রোডাক্ট হিসেবে পুরো প্রক্রিয়া শেষ হলে তারা এটি একটি পুস্তক আকারে পুরো আলোচনাটি প্রকাশ করারও অভিপ্রায় ব্যক্ত করেছেন। এখানে ইমিডিয়েট যে আমাদের কনসার্ন সেটা হচ্ছে আপনার একাদশ সংসদ নির্বাচন, এবং সেটাকে কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা যায় সেই চিন্তা থেকেই কিন্তু কমিশনের এই আপনার সংলাপের আয়োজন। এবং সেখানে নানা মুনির নানা মত ছিল। মোটা দাগে আপনি ঠিকই বলেছেন, এই দুটি বিষয়ে অধিকাংশ ব্যক্তি তাদের মতামত ব্যক্ত করেছেন, এবং না ভোটের ব্যাপারে একটা কম বেশি কনসেনসাস আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ওই কারণে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে চলটি আছে সেখানে যদি না ভোটের প্রভিশন থাকে তাহলে কিন্তু আর না ভোটও কিন্তু একটা পক্ষ হয়ে যায়।
ফলে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এটা বলার কোনো সুযোগ থাকে না। এটি একটি বিষয়। দলমত নির্বিশেষে কম বেশি সবাই কিন্তু এই ব্যাপারে পক্ষেই বলেছেন। আর আরেকটি বিষয় যে সেনা মোতায়েন, এটা নিয়ে কিছু কিছু ব্যক্তি তারা তীব্র মতভেদও তারা ব্যক্ত করেছেন তাদের বক্তব্যে, এবং এখানে আপনার ব্রডলি সেনা ইস্যুটা প্রমিনেন্সে এসছে নানানভাবে। আপনার ইন এইড টু সিভিল পাওয়ার অগমেন্টেশনের যে ব্যাপারটা আছে, এবং এই চলটা কিন্তু সর্বত্রই, মানে বেসামরিক প্রশাসনকে আরো যেমন শক্তিশালী করতে। আসিফ নজরুল উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে সেনাবাহিনীকে যদি হাতিরঝিল তৈরির প্রকল্পে কাজে লাগিয়ে সুফল পাওয়া যায়, যদি আপনার অন্যান্য নানা রকমের ঝড়ঝঞ্ঝায় সেখানে সেনা মোতায়েন করলে যে আইন শৃঙ্খলার ব্যবস্থা আরো নিয়ন্ত্রণে থাকবে, আরো শক্তিশালী হবে, তার বিষয়ে একমত হয়েছে, মানে মতামত ব্যক্ত করেছেন। যে নানানজন নানান মত ছিল এই ব্যাপারে। কেউ বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় প্রযুক্ত করতে হবে তাদের উপস্থিতি। কেউ কেউ বলেছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া যেতে পারে। এটাও বলেছেন। আবার কেউ কেউ বলেছেন না, ইন এইড টু সিভিল পাওয়ার তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিদ্যমান থাকতে পারে। মানে নানান মাত্রায় কিন্তু এই বিষয়টি তারা উপস্থাপন করেছেন। মানে সরলভাবে বলবার সুযোগ নেই যে সবাই ঐকমত্য পোষণ করেছেন যে সেনাবাহিনী অত্যাবশ্যকভাবে একই রকম আপনার রুলস অফ এঙ্গেজমেন্ট নিয়ে সেখানে বহাল থাকবেন বা মোতায়েন থাকবেন। রাশিদ চৌধুরী, আপনার কাছে কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? আর না ভোট, তার মানে 2008-এ যে কারণে না ভোটের কথা, তখনও তো সুশীল সমাজের একটা বড় পরামর্শের ভিত্তিতেই আসলে না ভোট ব্যালটে ঢুকেছিল। সে সময় বলা হয়েছিল কোনো প্রার্থী যদি লোকে পছন্দ না করে, তাহলে যাতে অন্তত লোকের আরেকটা কিছু পছন্দ করবার সুযোগ থাকে বা প্রত্যাখ্যান করবার সুযোগ থাকে। এবার আসলে তার মানে সুশীল সমাজের প্রতিনিধিরা না ভোটের কথা অন্য আরেকটা দিক থেকে বলছেন। আমি যেটা মনে করি যে কালকে যেটা হলো সেটা শুরুটার শুরু আর কি, বিগিনিং অফ দ্য বিগিনিং যেটাকে আমরা বলি, সংলাপ এটা দিয়ে শুরু করলেন। এবং কালকে আসিফ নজরুল আবহাওয়াটা ভালো ছিল, ওনারা কিন্তু শুনছিলেন। এমন না যে তারা বারবার কোনো প্রস্তাব দিচ্ছিলেন বা করছিলেন যে এটা আপনারা করেন কিনা, বরং কেউ যখন প্রস্তাব দিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু জানতে চেয়েছেন যে এটা কিভাবে করা যেতে পারে, আপনি আরেকটু সুনির্দিষ্ট করুন। তার মানে আবহাওয়াটা খুব ভালো ছিল, খুবই ইতিবাচক ছিল আমি বলবো। আর দ্বিতীয় যেটা হলো, যারা সেখানে ছিলেন তাদের প্রত্যেকের কথারই একটা গুরুত্ব আছে, এবং সবাই যে কথাটা, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, এই দুটো তিনটে বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। সব একমাত্রায় যে হা বলেছেন তা না, কিন্তু মোটামুটি একটা ঐকমত্যের জায়গা ছিল যে সেনাবাহিনী এটা থাকা উচিত এবং সেটা সহায়ক হিসেবেই থাকা উচিত। কিভাবে থাকবে সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে, থাকা উচিত এটা বলা হয়েছে। কিন্তু যে কথাটা না ভোট নিয়ে এসছিল, এটা নিয়ে যখন প্রস্তাবনা এসছে, কেউ বিশেষ আপত্তি করেননি, দু একটি আপত্তি এসছে। আপত্তির জায়গাটা হলো যে সে যখন যাচ্ছে না ভোট কেন্দ্রে, সেখানেই তো সে তার না বলে দিচ্ছে। কিন্তু এটা বিষয়টা হলো, সে যখন ভোট কেন্দ্রে যাচ্ছে না, সেটা হলো সে নির্বাচনটাকেই অস্বীকার করছে। কিন্তু নির্বাচনী কেন্দ্রে গেলে সে কিন্তু রাজনীতিকে অস্বীকার করছে না, নির্বাচন প্রক্রিয়াকে অস্বীকার করছে না। সে শুধুমাত্র তার মতামত ব্যক্ত করছে প্রার্থী সম্পর্কে, কোনো দল সম্পর্কেও না, যে আমার এই প্রার্থী পছন্দ না, এরটাও না, তারটাও না। সেই অধিকারটা তাকে দেওয়ার জন্য, মানে যাতে ভোটার কোন পরিস্থিতি ভোট কেন্দ্র থেকে দূরে না থাকে। এটার সাথে কিন্তু আরেকটি রাজনৈতিক বিষয় আছে, সেটা হলো এই যে আমরা বারবার বলছি নির্ভয় পরিবেশ তৈরি করা। সে যদি ভয় পেয়ে বাড়ির মধ্যে বসে থাকে, ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও গেল না, কিন্তু যদি না ভোটও দেয়, তাহলে বোঝা যাবে সে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হলেও সে গেছে, সে অংশ নিয়েছে একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচনের আরেক রকমের প্রক্রিয়া বের করবার চেষ্টা চলছে। ডক্টর আসিফ নজরুল, আপনি না ভোটের পক্ষে বলেছেন, আপনি সেনা মোতায়েনেরও পক্ষে বলেছেন, সকল পত্র পত্রিকায়, আপনার টেলিভিশনেও আমরা দেখেছি। সেনা মোতায়েনের বিষয়ে আপনি কি মাত্রায় আসলে সেনা মোতায়েন চান? আইনি অনেক জটিলতা তো আছেই।
আচ্ছা, আমি আপনাকে একটু বলি যে ওইখানে যারা সেনা মোতায়েনের পক্ষে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসাবে তারা সেনা মোতায়েনের কথা বলেছেন। সেনা মোতায়েনের কথা যারা বলেছেন এই মুহূর্তে আপনাকে 6 জনের নাম আমি মনে করে বলতে পারি। অধ্যাপক অজয় রায় বলেছেন, হাফিজউদ্দিন খান বলেছেন, তারেক শামসুর রহমান বলেছেন, দেবপ্রিয় বলেছেন, আমি বলেছি, তোফায়েল আহমেদ বলেছেন। আর সেনা মোতায়েনের বিপক্ষ যারা ছিলেন, আকাশও বলেছে। সেনা মোতায়েনের বিপক্ষে যারা বলেছে ওনারা দুজন সাবেক সরকারি আমলা, সাবেক সচিব, ওনাদের নাম আমি বলতে চাচ্ছি না, দুইজনই বলেছে। আমি দুজনের নাম পড়েছি পত্রিকায়, ওয়ালিউর রহমান সাবেক রাষ্ট্রদূত, আর আরেকজন কার নাম জানি, কাশেম সাহেব, দুজনই আপনার সাবেক কাশেম সাহেব, জি। আমলা আর কি। এখন সেনাবাহিনী কেন মোতায়েন করতে হবে, এটা একটা ডিটেইল আলোচনা বিষয়। একটা হচ্ছে কি, দেখেন আমাদের এখানে যেই পরিমাণ অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমাদের এখানে বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো দলই ক্ষমতায় থাকলে যেভাবে রাজনীতিকীকরণ করেন পুলিশ এবং প্রশাসনকে, এবং পুলিশের গত নির্বাচনগুলোতে যদি পারফরমেন্স দেখেন, আপনি খেয়াল করে দেখেন, লাস্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে 1.5 শতাধিক লোক মারা গেছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। এর আগে কিছু কিছু নির্বাচনে মানে অবিশ্বাস্য রকম কারচুপি হয়েছে, প্রার্থী দাঁড়াতেই পারে না, মানে নির্বাচনে দাঁড়ানোর সাহসও পায় না। এরকম একটা পরিস্থিতিতে, এবং যেখানে সরকারের কোনো কোনো মন্ত্রী সরাসরিভাবে বলেছেন সরকারি নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগকে প্রাধান্য দিতে হবে, যুবলীগকে নিয়োগ দিতে হবে। একটা ইউনিভার্সিটি ভিসি পর্যন্ত বলেছেন যে আমার এখানে চাকরি পেতে হলে ছাত্রলীগ করতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে সেই পুলিশের প্রতি মানুষের কিভাবে আস্থা থাকবে? এটা হচ্ছে একটা বাস্তবতা। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী যেখানে রাজনীতিকরণ হয় নাই, যেখানে নিয়োগের ক্ষেত্রে রাজনীতিকরণের কোনো স্কোপ নাই। এই কারণে সেনাবাহিনীকে আনতে হবে, এটা অ্যাডেড ইম্পর্টেন্স রয়েছে। সেকেন্ড কথা হচ্ছে, যারা সেনাবাহিনীর বিপক্ষে বলেন তাদের কাছে আমি একটা জিনিস বুঝতে পারি না, যেটা আমি আবারও বলতে চাচ্ছি, আপনি সেনাবাহিনীকে দিয়ে হসপিটাল চালাতে পারেন, এমনকি ট্যাক্সি ক্যাব সার্ভিসের বিজনেসও ওনারা করতে পারেন, ওনারা রাস্তা নির্মাণ করতে পারেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারেন, ওনারা রানা প্লাজার মতো দুর্ঘটনা করতে পারেন, সবই ওনারা করতে পারেন, বিভিন্ন সিভিল সেক্টরের কাজ ওনারা করতে পারেন। তো যেটা এত বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের মনে, যে আমি ভোট দিতে পারি না, আমি ভোট কেন্দ্রে যেতে পারি না, আমি নির্বাচনে দাঁড়াতে পারি না, এত ইম্পর্টেন্ট একটা কাজে কেন তাদের নিয়োগ করা যাবে না? মজার ব্যাপার হচ্ছে, যারা এটার বিপক্ষে বলে, আমি লক্ষ্য করেছি তারা মাঝে মাঝে বলে সেনাবাহিনীর অতীতের ইতিহাস। আমি অত্যন্ত স্ট্রংলি বলতে চাই, আমি আমার বড় হওয়ার পর 2 বার সেনাবাহিনীকে বাংলাদেশের বেসামরিক প্রশাসনে হস্তক্ষেপ করতে দেখেছি। একটা এরশাদের আমলে, আর একটা হচ্ছে 111 আমলে। এই 2টা আমলেই সেনাবাহিনী নিজের থেকে আসে নাই। 2টা আমলেই আমি 100% বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর ভিতরে হানাহানি, ভেদাভেদ, ঝগড়াঝাটির জন্য হয়েছে। কিন্তু এই 2টা ক্ষেত্রে একটা ক্ষেত্রেও কি সেনাবাহিনী নির্বাচনে ডিউটি পালন করা অবস্থায় ডিউটি ফেলে রেখে গিয়ে বঙ্গভবন দখল করেছে? তো এই সময় ফালতু যুক্তি যখন দেয় তখন মনে হয় কি তাদের আসলে যুক্তি নাই, জাস্ট একটা রাজনৈতিক দল চায় না, এই জন্য বিরোধিতা করতে হবে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি একজনকে দেখলাম কালকে খালেদার একটা প্রোগ্রামে, একজন আমি আসি আপনার কাছে, আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এই যে রাজনৈতিক দলের হানাহানি, আসলে কোনো সমাধানের পথ এখানে পাওয়া গেছে কিনা, আপনারা লক্ষ্য করেছেন কিনা? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে যে সুশীল সমাজের প্রতিনিধিরাও গিয়ে সহায়ক সরকারের পক্ষেও কথা বলেছেন। আসলে সহায়ক সরকার বিষয়ে কি কথা হয়েছে, নির্বাচন কমিশন সেই সমস্যার সমাধান করতে পারে কিনা? একটা বিরতির পর আমি ফিরছি। ডক্টর আসিফ নজরুল, আপনাকে দিয়ে শুরু করব। দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর আসিফ নজরুল, আপনারা 3 জনই বলছিলেন যে অধিকাংশ অংশগ্রহণকারী সুশীল সমাজের প্রতিনিধি গতকাল নির্বাচন কমিশনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে, নানা মাত্রায় এক একজন এক এক মত দিয়েছেন, পক্ষেই বলে এসেছেন। সহায়ক সরকারের পক্ষেও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন। আজ বিএনপি মহাসচিব এরকম তাদের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন। নির্বাচনকালীন সরকার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? আমি একজন দর্শকের মন্তব্য পড়তে চাই। দর্শকরা আসলে রিপন খান লিখছেন, কিছুতেই কিছু হবে না, নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করে সবকিছু। জাকির খান বলছেন যে সুষ্ঠু নির্বাচন কি সংবিধানের ভেতরে থেকে সম্ভব কিনা। ওসমান গনি বলছেন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারবে না, ভোট কেন্দ্রে গিয়ে আমরা দেখি সব মুড়ি বইয়ে আগে থেকেই সিল দেওয়া, এভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন। আচ্ছা, আমি একটু, আমাকে টাইম দেন। সহায়ক সরকার নিয়ে বরং হোসেন জিল্লুর রহমান বলেছেন এটা পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করা বিষয়, এই বিষয়ে যেন নির্বাচন কমিশন পক্ষে বিপক্ষে কোনো কিছু না বলে। আর সহায়ক সরকার নিয়ে যে 2জন সচিবের কথা বললাম, ওনারা বলছে এই সমস্ত আলোচনা করাই উচিত না, এরকম বলেছেন। কিন্তু সহায়ক সরকারের কাছাকাছি ধরনের পরোক্ষভাবে অনেক প্রপোজাল এসছে। যেমন একটা প্রপোজাল ছিল, কেউ কেউ বলেছেন ইলেকশন চলাকালীন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এটা নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। আরেকটা প্রপোজাল এসছে সেনাবাহিনী নিয়োগ করা, আরেকটা প্রপোজাল এসছে সংসদ ভেঙে দেওয়া। ওই সময় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই 3টা শর্ত যদি পূরণ করা হয় তাহলে
এই বর্তমান সরকার কাঠামোই সহায়ক সরকার হয়ে যাবে। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী উনি কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বই পালন করা হয়ে যাবে ওনার, আমি বিশ্বাস করি এটা। কারণ এই আমার তো শুধু একটা সরকারের খোলস দেখলে হবে না, সরকারের ক্ষমতাটা যদি নির্বাচন কমিশনের হাতে চলে আসে, ভোট কেন্দ্রে যদি সেনাবাহিনী থাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং ওই সময় যদি সংসদ ভেঙে দেয়, আমি মনে করি এটা একটা আমাদের সমাধানের একটা সূত্র হতে পারে। এই জিনিসগুলো সবাই প্রপোজ করেছে, সরাসরিভাবে সহায়ক সরকার আমি আবারও আপনার কাছে ফিরবো, কারণ না ভোট নিয়ে আপনার সঙ্গে কথা হলো না, আপনাদের তিনজনের কাছে না ভোট নিয়েও একটু আসবো, যেটা সমাধান হবে না সমস্যা আরো বাড়াবে। কিন্তু রাশিদা কে চৌধুরী, এর আগে নির্বাচনকালীন সরকার সহায়ক সরকার নিয়ে কি ধরনের কথা হয়েছে? নির্বাচন কমিশন তো আগেই বলেছে যে এটা আসলে তাদের কিছু করবার উপায় নাই। এটা সুনির্দিষ্ট করেই সবার কথার মধ্যে দিয়ে উঠে আসছে যে এটা তো নির্বাচন কমিশনারের এখতিয়ারে নাই, এটা রাজনৈতিক দলগুলো তারা সিদ্ধান্ত নেবে কিভাবে, তারা যদি চায় কিভাবে করবে। কিন্তু সমাধানের পথটা তো আমাদের পক্ষ থেকে, যেটা আসিফ নজরুল বললেন, যে বলা হয়েছে যে এইভাবে একটা ফর্মুলা করাতে যেতেই পারে, যে এই যারা এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলা নির্বাচন কমিশনের অধীনে আসবে, এবং তারাই তখন, যে কথাটা একটা আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, যারা রিটার্নিং অফিসার থাকেন অনেক সময় দলীয় ভাবে তারা নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হন, তাদের দিয়ে হয়তো এই ইলেকশনটা সুষ্ঠু হবে না। সেখানে ওই যে ডক্টর কলিমুল্লাহ যেটা বললেন, যে এটা তো আমাদের সংবিধানেই আছে, নির্বাচন কমিশন এগুলো করতে পারে। তো নির্বাচন কমিশন যদি শক্তভাবে দায়িত্ব পালন করে এবং সেখানে সরকার যদি কোনো হস্তক্ষেপ না করে এবং করার কোনো পথও না থাকে, সদিচ্ছা থাকলে যে কোনো সরকারই এটা করতে পারে। আর এটা তো পৃথিবীতে ইউনিভার্সাল একটা সত্য, কোনো সিটিং গভর্নমেন্ট, কোনো সিটিং পার্টি কোনোদিন ক্ষমতা ছাড়তে চায়, চেষ্টা তো করবে থাকার জন্য, এটা তো কোনো ব্যাপার না, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা চলবে। এবং এরকম একটি ফর্মুলা, তার মানে তো আমরা অনেক দিন ধরে একটা সহায়ক সরকার, নির্বাচনকালীন সরকারের ফর্মুলা খুঁজছি, সংবিধানের মধ্য থেকে একটা ফর্মুলাও আসলে তার মানে আপনাদের আলোচনায় কাল এসেছে আলোচনায়। দেখুন, নির্বাচন অগ্রাধিকার এরকম একটি রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন যেই খাম বা অনভেলপগুলো ব্যবহার করে সব করতে ব্যবহার করা হয়। এটার মূল কারণ হচ্ছে সংবিধান তাকে এইভাবে ক্ষমতায়িত করেছে, এবং যে কোনো অঙ্গ প্রতিষ্ঠান সরকারের তার সর্বাত্মক সহযোগিতা নির্বাচন কমিশন দাবি করতে পারে। এটা, এই সুরক্ষাটা আপনার সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। এবং ক্ষমতাসীন সরকারের কাছে 4টি মন্ত্রণালয়ও চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে, মানে বিষয়টা এইরকম। মন্ত্রণালয় চাপে মানে কি, ওই মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছে তার তাদের অধীনে বদলি, ন্যস্ত হবে। পদায়ন, এই ক্ষমতাটা তার হাতে নিবে ওই নির্বাচনকালীন সময়ের জন্য শুধু ওইটুকু। এবং সেই সময় কেউ যদি ব্যত্যয় ঘটান, ডেফিনেটলি হি অর শি ক্যান বি টেকেন টু টাস্ক বাই দ্য ইলেকশন কমিশন। এবং সেই কারণে এই যে ভয়টা বা এই যে আপনার যে চেক অ্যান্ড ব্যালেন্সটা, এটা যদি এনশিওর করা যায়, তাহলে এটার ডেটারেন্ট রলও কিন্তু আছে। সেটার একটা ফলাফল কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পাবো, এটার প্রতিক্রিয়া। আর আপনার এই ফর্মুলার কোনো জবাব বা প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের তরফে দেখানো হয়েছে? কারণ তারা তো বারবারই বলছেন যে তাদের তফসিল ঘোষণার আগে তেমন কিছু, মানে নির্বাচনী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে তেমন কিছু করে নাই, এবং আপনারা নাকি তারও প্রতিবাদ করেছেন। এই প্রসঙ্গে কেউ কেউ এমনটিও মানে উপদেশনা প্রদান করেছেন কমিশনকে, যে তারা যত কম কথা বলেন তত ভালো, এবং প্রয়োজনে কমিশনের পক্ষ থেকে সচিব মহোদয় কথা বলবেন অ্যাজ এ ফোকাল পারসন, কিন্তু কোনো অবস্থায় কমিশনের কেউ যাতে ড্রা না করেন, এবং তার ফলে অনেক কন্ট্রোভার্সি অ্যাভয়েড করা সম্ভবপর হবে। আর মিস ইন্টারপ্রেটেড হওয়া, তারপর টুইস্টেড হওয়ার যে ব্যাপারটা থাকে, সম্ভাবনাটা থাকে, সেটা একেবারেই দূর। কিন্তু কথা না বললে তো আসলে সমাধানের দিকে এগোনোটাও মুশকিল হবে। মানে আপনাদের মানে মুখপত্র হিসেবে বলবেন, কিন্তু তিনি হোমওয়ার্ক করে বলবেন, মানে দ্য স্পার অফ দ্য মোমেন্ট তাৎক্ষণিকভাবে একটা কথা বলে ফেললেন, স্লিপ অফ টাঙ্গও তো হয়ে যেতে পারে, এবং সেটা দ্যাট ক্যান বি ডেঞ্জারাস। কারণ একজন প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কিংবা একজন কমিশনার মহোদয় তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবেন না, কিন্তু অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট এই তক্কাতক্কির খাতিরে যদি একটা সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে তো শপথ ভঙ্গের মতো কাণ্ড ঘটে যাবে। জি, কিন্তু আমি আবার একটু যদি না ভোটের প্রসঙ্গেও যাই, আপনার কাছেই যদি জানি, না ভোটে আসলে সমস্যা বাড়বে না কমবে? বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে নিশ্চয়ই 2008-এর যে পরিস্থিতি ভিন্ন, আশঙ্কা করেই না ভোটের কথা বলা হচ্ছে, কিন্তু না ভোট দিতে কি কেউ ভোট কেন্দ্রে যাবে? আর বেশি মানে 153 জন বা এরকম সংখ্যায় যদি না ভোটে পরাজিত হয়ে যায়, তখন তো আরেক বিপদ, আরেকটা শূন্যতা সৃষ্টির শঙ্কা। দেখুন,
একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা এরকম দুবার ঘটেছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমার যদ্দূর মনে পড়ে 48 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ষষ্ঠ সংসদ নির্বাচনে, আর এই দশম সংসদ নির্বাচনে প্রথমে 154, পরে 153, তারপর আবার 154 হয়েছে উপনির্বাচনের মধ্যে এখন 154 জি। আছে। তো এখন এই যে ব্যাপারটা, এইটি মানে কোনো রকমের সীমা সরদ্ধ মানেনি, কিন্তু সব ছাপিয়ে গেছে। ডিজুরো সেন্সে হয়তো আপনি বলতে পারেন যে গ্রামার মেনে হয়েছে, অনেকটা ফুটবলের ট্রাই বেকারের মতো, কিন্তু আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল সেইভাবে আপনার এনশিওর করা সম্ভবপর হয়। অংশগ্রহণমূলক হয়নি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। তো এখন এই পরিস্থিতি নিরসনে না ভোট কিন্তু একটা কার্যকর আপনার প্যানাসিয়া হিসেবে রোল কিন্তু প্লে করবে। না ভোট একটা পার্টি হয়ে দাঁড়াবে তখন, ডেটারেন্ট ফ্যাক্টর একটা সর্ট অফ। সেটা একটা। আরেকটা হচ্ছে নমিনেশন বাণিজ্য, যেটা আমরা এটাও শুনি এখানে, এটা কিন্তু আবার একটা ডেটারেন্ট হিসেবে সে তো রোল প্লে আপনারা রাশেদা চৌধুরী 2008-এও ভেবেছিলেন যে মানে নির্বাচনে না ভোট থাকলে পরে ভালো প্রার্থীরা আসবে, মানে তখন একটা যে এক ইলেকশনে তো আসবে না, অনেক টাইম লাগবে এটা। আর না আসিফ, আরেকটা বিষয় বিবেচনা এটা রাখা 5টা 6টা দরকার, ইলেকশন হলে হয়। আমাদের মনে রাখতে হবে তখন একটা জরুরি শাসন চলছিল, সেনা সমর্থিত সরকার, সেটাও একটা বিষয় এবং সবাই ছিল। ভাবছিলেন যে সিন্দাবাদের দত্তের মতো আমাদের কাঁধে চেপে বসেছে, এটা কত তাড়াতাড়ি বিদায় হয়। বিদায় হয়। আমরা এখন না ভোট অপশন যদি হ্যাঁ, যাই আর তাহলে তো প্রলম্ব রাতারাতি ফলাফল পাওয়া যাবে না, আস্তে আস্তে পাওয়া যাবে। না ভোট দিয়ে কখনোই কোথাও, আমি জানি না আসিফ নজরুল বলতে পারবেন নির্বাচনের সিদ্ধান্ত হয় কিনা। কম, আমাদের খুব কম। দেশে তো দ্বিতীয়বার ভোট গ্রহণের সুযোগ না, থাকে second না। round এর কোনো অন্যান্য সুযোগ দেশে বর্তমান আছে। পদ্ধতিতে হ্যাঁ, নেই। হয় নেই। তো কাজেই এটা তো ওইভাবে পরিবর্তনের কোনো সুযোগ নাই, তবে একটা সিগন্যাল পাওয়া যাবে মানুষ কি ভাবছে। ফিডব্যাকটা জি, কেমন কিন্তু হচ্ছে? সেই সিগন্যাল পাওয়াটা ভালো না মন্দ হবে ডক্টর আসিফ যেমন নজরুল আমি আপনার কাছে নমিনিতে জানতে আপনাকে বলি, আমি লালবাগ এলাকার ছেলে। আমার এলাকা থেকে আওয়ামী লীগ এবং বিএনপি নমিনেশন দিয়েছিল হাজী সেলিম এবং নাসিরউদ্দিন পিন্টুকে। ওনাদের দুজনে একজনকে আমার পছন্দ না। ওনারা কি কারণে বিখ্যাত এটা তো আপনারা জানেন। তো আমার কাছে খুব মনে হয়েছিল যদি না ভোট থাকতো তাহলে আমি একটা না ভোট দিয়ে আসতাম, যে আমি পছন্দ করলাম না ব্যাপারটা। এটা খুব অল্প মাত্রায় হলেও না ভোটের উপর অনেক স্টাডি আছে, ওই স্টাডিগুলো দেখে বোঝা যায়, এবং পলিটিক্যাল পার্টিগুলো ইন কোর্স অফ টাইম তারা কিন্তু রেসপন্ড করে। এটা আপনি একটা ইলেকশনে পাবেন না, না ভোট কনসেপ্টই তো নতুন। এটা আপনি 3টা-4টা ইলেকশন পরে আপনি লং টার্ম যদি রাখেন, অবজেক্টিভস রাখেন, না ভোট একটা আপনাকে খুব ভালো সিগন্যাল দিবে যে মনোনয়ন প্রক্রিয়ার প্রতি মানুষের রিয়াকশনটা কি। বা কেউ যখন একটা এলাকাতে, ধরেন আমি প্রচন্ড গুন্ডা পান্ডা টাইপের লোক, আমি অন্য দলের প্রার্থীকে দাঁড়াতে দিলাম না, কেউ ভয়ে আমার বিরুদ্ধে দাঁড়ালো না, সেখানে না ভোট তার বিরুদ্ধে কতটা আসলো, অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে অনেক বেশি না ভোট পড়লো, এটা তার জন্য অনেক ডিসক্রেডিটফুল হয়। এটা অনেক গুড সাইড আছে, কিন্তু এটা কোনো ব্যাড সাইড আছে বলে আমার জানা নাই। এবং পৃথিবীতে আমি 7-8 বছর আগে একটা স্টাডি করেছিলাম প্রথম আলোতে, আমি প্রথম না ভোটের উপর লিখেছিলাম। তখন এখানে আমার জানা মতে আমি প্রথম লিখেছিলাম। দীর্ঘদিন ধরে আপনি না ভোটের পক্ষে বলছেন। 56টা দেশে না ভোটের সিস্টেম আছে, এবং খুব কম দেশেই না ভোট জয়ী হয়। কিন্তু না ভোট যখন সিগনিফিকেন্টলি বেশি হয় তখন ওই প্রার্থীর খুব বদনাম হয়, যেখানে এই প্রার্থীকে দেওয়া হলো কেন, এখানে কেন 20% না ভোট পড়লো, ওইটাই অনেক বড় ধরা। দলের কাছেও তখন কিন্তু আপনি যে মানে কম্বিনেশনের উদাহরণ দিলেন, মানে আপনার এলাকায় সেই রকম, মানে এই যে কোনো প্রার্থীকেই যদি পছন্দ না হয়, কোনো প্রার্থী ভোট দেওয়ার যোগ্য না হয়, সেই বার্তাটা পৌঁছে দিতেই যদি না ভোট রাখা, তাহলে তো আসলে একটা মানে শূন্যতা সৃষ্টি হবার আশঙ্কাও না, তৈরি হয় কিনা, মানে পৃথিবীর যখন জনগণ তৈরি উদাহরণ হবে। নেই। জনগণ এত মাত্রায় না ভোট তো দেয় না। হ্যাঁ। পৃথিবীর কোন দেশে না ভোটের কারণে আপনার অধিকাংশ আসনে নির্বাচন করা যায়নি আজ পর্যন্ত, একটা এক্সাম্পল নাই। কিংবা তাহলে তো না ভোটের কারণে বিএনপি ভাববে বা কোনো রাজনৈতিক দল ভাববে যে তারা প্রতিদ্বন্দ্বিতায় গেল না, কিন্তু আসলে কি পরিমাণ জনগণ তাদের সাথে ছিল সেটার কোনো ইঙ্গিত পাওয়ার কোনো উপায় হবে না। এত আগ্রহ না ভোট দেওয়ার জন্য থাকে না। না, আমাদের দেশের মানুষ কিন্তু ভোট দিতে খুব পছন্দ করে। এটা তো সব মানে না ভোট সময়। দিতে তো পছন্দ মানে করে না না। ভোট দিয়ে একদম আওয়ামী লীগের সব প্রার্থীকে হারিয়ে দিবে, এটা অসম্ভব ব্যাপার। একটা লেভেল অফ Signal, আপনার হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন আছে। signal। ধরেন আমার এলাকার হয়তো না ভোট পড়তো 2%, আবার গুলশানে যদি মেয়র আনিসুল হক দাঁড়ান সংসদ নির্বাচনে ফর এক্সাম্পল, তার বিরুদ্ধে ধরেন বিএনপি একটা ভালো প্রার্থী দাঁড়ালো, লালবাগ এলাকা যদি 10% পড়ে, এখানে খুব বেশি হলে 1% পড়বে। ওই তুলনাটাও ইন্ডিকেট করে কোন প্রার্থী কত ভালো হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং স্টাডি হয়। পার্টিগুলো তখন মনোনয়ন দিতে যাই, যে মনোনয়ন Careful, বাণিজ্যটা, সেটাও কিন্তু মানে অনেকখানি আপনারা দূর একটা হওয়ার সম্ভাবনা দীর্ঘমেয়াদী থাকে। ইতিবাচক ফলাফল আশা করছেন এই থেকে। Exactly. এ থেকে কোনো নির্বাচনের ফলাফল এদিক না, ওদিক না, হয়ে যাবে এমন ভাববার কোনো অন্তত কারণ নেই। 3টা ইলেকশন লাগবে এটার ইম্প্যাক্টটা বোঝার জন্য। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আমি সেনাবাহিনীকে নানা মাত্রায় নিয়োগের যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম সেটা নিয়েও একটু কথা বলতে চাই। আর নির্বাচন কমিশন আসলে কবে থেকে সক্রিয় ভূমিকা রাখবে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টিতে, সে বিষয়ে আপনারা একমত হয়েছেন কিনা তাও জানতে চাইব। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।
ফিরে এলাম রাজকাহন নিয়ে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন নানাজন নানা মাত্রায়, আবার যদি একটু সেনা মোতায়েন প্রসঙ্গে আসি, ম্যাজিস্ট্রেসির কথা বলেছেন কেউ, মানে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা বলেছেন কেউ, বলেছেন নিয়মিত বাহিনীর সঙ্গে সেনা মোতায়েনের কথা। এই বিষয়গুলোতে কোনো প্রতিক্রিয়া এসেছে কিনা নির্বাচন কমিশনের তরফেও? দেখুন, কমিশন খুব রিসেপটিভ ছিলেন, মানে যা কিছুকে যে কেউ উচ্চারণ করছেন সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করেছেন বা সেটা রেকর্ড করবার চেষ্টা করেছেন, কমেন্ট করেন, নিজেদের থেকে কোনো মন্তব্য তারা কিন্তু করেননি, বরং কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হলে তাদের অনুধাবন করতে সমস্যা হচ্ছে সেরকম কোনো জার্গন বা কিছু হলে তারা কিন্তু সেটা দাবি করেছেন। যেমন আমি আপনার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যখন কথা বলছিলাম, মোজাম্বিকান এক্সপেরিয়েন্স সাইট করলাম, তখন বিষয়টা আগ্রহ প্রকাশ করলেন এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা কি এবার হচ্ছে? সেটা তো এখন কোনো কনক্লুসিভ কিছু বলেননি, কিন্তু বিষয়টা অ্যাক্টিভ ইন্টারেস্ট দেখিয়েছেন এবং এটার পক্ষে বিপক্ষে দুরকম মতই এসছে। যেমন আপনার একজন বলেই বসলেন যে তিনি আগে এটা নিয়ে লেখালেখি করতেন, কিন্তু পরবর্তীতে তিনি তার মত পাল্টেছেন যে এটা জটিলতা তৈরি করবে বেশি পরিমাণে যতটা না। আপনি একটা কথা বলেছেন, আমি পত্রিকায় পড়লাম যে প্রশিক্ষণ, নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দিলে নাকি অনেক অনিয়ম দূর হয়ে যাবে। তাদের প্রশিক্ষিত হওয়ার সাথে অনিয়ম দূর হওয়ার সম্পর্ক কি? মানে অনিয়মের সাথে তো মানি এন্ড মাসল পাওয়ারের সম্পর্ক। বিষয়টা হচ্ছে যে আপনার ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট বলে একটি অঙ্গ প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশনের। এটা অতীব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু সবচাইতে নেগলেক্টেড। এই জন্যে ধরে নেওয়া হয় যে প্রশিক্ষণের আর কি করবার আছে, এবং এখানে একটা ওরিয়েন্টেশন মতো প্রদান করা হয় যারা পোল অফিসিয়ালস হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের জন্য, ওই বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো চটজলদি কিছু আপনার সারমন প্রদান করা হয়, আনুষ্ঠানিক উদ্বোধন হয়, এবং তারপর দ্রুত কিছু লজিস্টিক ব্যাগ কাগজপত্র এগুলো ধরিয়ে দেওয়া হয় তাদের, এবং মানে মধ্যাহ্নভোজের প্যাকেট। তো এর ফলে এই দায়টা তারা সারেন। কিন্তু আসলে হাতে কলমে যদি হ্যান্ডসন একটা ট্রেনিং দিয়ে দেওয়া যেত, রোল প্লের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যেত, তাহলে অনেক ধরনের অব্যবস্থাপনা এবং কিংকর্তব্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়ানো আমার ধারণা তাদের অনেকেই জানেন না যে সংবিধান তাদেরকে কি ক্ষমতা দিয়েছে। মানে ওই দিনের জন্য একজন প্রিজাইডিং অফিসার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করেন, এবং সেটি তিনি যে কার্যকর করবেন সেই বোধটাই হয়তো তার থাকে না। ফলে এই বিষয়গুলো নিয়ে একটা আমি তাগিদ দিয়েছি কমিশনকে, আপনার ট্রেনিং মডিউল তৈরি করবার এবং সেটা ক্যাটার করবার, আনফোল্ড করবার। মানে শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য সব স্তরে সেই শক্তিটা উপলব্ধি করানোর প্রয়োজনীয়তার কথা হয়েছে। রাশেদা চৌধুরী, নির্বাচনকালে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া নিয়ে রাজনৈতিক দাবি যেমন আছে, ডক্টর কলিমুল্লাহ বলছিলেন যে কাল সুশীল সমাজের অনেক প্রতিনিধিও সেটা বলেছেন যে বিচারিক ক্ষমতা হলে না, বিচারিক ক্ষমতার কথা একজন মাত্র বলেছেন। আচ্ছা, সেনাবাহিনী নিয়োগ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেটা অনেকে বলেছে, বিচারিক ক্ষমতা দেওয়ার কথা মাত্র একজন বলেছে। আচ্ছা, একজন বলেছেন এবং বাকিরা মোটামুটি এটা কিন্তু বিচারিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে কোনো মতৈক্য ছিল। ভয়মুক্ত পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন ভয়মুক্ত পরিবেশটা কখন থেকে নিশ্চিত করবেন? নির্বাচন কমিশন বলছেন তফসিল দেওয়ার আগে তাদের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার, বা যদি তাকেই ভয়মুক্ত পরিবেশও বলি সেটা করবার শক্তি নাই। কাল নাকি অনেকেই বলেছেন যে কাজ এখন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, সেটা এখন থেকেই শুরু করতে হবে, যেহেতু মানুষ, ওই যে আমাদের দেশের মানুষ তো ভোট দেওয়ার জন্য, ইলেকশনে অংশ নেওয়ার জন্য খুবই আগ্রহী মানুষ। সেই কারণে মানুষের আগ্রহটা কিন্তু গতকাল থেকেই তৈরি হয়ে গেছে। আর আপনারা গণমাধ্যমে যেভাবে এটাকে সামনে নিয়ে যাচ্ছেন তাতে করেও মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। এখন সেখানে কাজটা তো শুরু করতে হবে, এবং সংবিধান থেকে শুরু করে আরপিও থেকে শুরু করে সব জায়গায় তো গাইডলাইন আছে। কোনো কিছু ত্রুটিমুক্ত না একদম সেটা বলা, আরপিও হয়তো রিভিজিট করার দরকার আছে বা রিভিউ করার, কিন্তু সেখানে এত গাইডলাইন আছে, সেইগুলা কমপ্লাই করলে, এমনকি নিয়মিত বাহিনী হিসেবে সেনাবাহিনীকে মোতায়েন করতে হলেও ঠিক না, সেটা করতে হবে। হ্যাঁ, সেটা করতে হবে। সেই জন্য বলছি যে কিন্তু আরপিওর যত কমপ্লায়েন্সের গাইডলাইন আছে সেগুলো যদি মানা হতো ঠিক মতো বা কমপ্লাই করা হতো, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জটিল এবং বিরাট এবং ইংরেজিতে লেখা। কাল আপনারা এই নিয়েও কথা বলেছেন যে বাংলায় করার জন্য এটা ওনাদের একটা প্রস্তাব আছে। তবে আমাদের কিছু কিছু বাংলা আবার ইংরেজি চেয়েও কঠিন করে সেজন্যই তাগিদটা প্রদান করা। আসিফ নজরুল, আপনাকে জাকির খান নামে আমাদের একজন দর্শক লিখেছেন। আসিফ নজরুল স্যারের বক্তব্যে যে সহায়ক সরকারের কথা শুনলাম, মানে নির্বাচন কমিশনের অধীনে কয়েকটি মন্ত্রণালয়ের যে কথা আপনারা কাল আলোচনা করেছেন, বলেছেন জাকির খান বলছেন এই সহায়ক সরকার হলে
নির্বাচন সুষ্ঠু হতে পারে, এটাই হতে পারে সহায়ক সরকার। RFN রাসেল নামে একজন দর্শক আপনাকে যে প্রশ্নটি করেছেন, আমি ধারণা করছি তার উত্তর আপনি দিয়ে দিয়েছেন, যে না ভোট কি বিএনপির জন্য ইন্স্যুরেন্স কিনা, যেন আবারও তার ধারণা যে জামায়াতের পরামর্শ মতে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না গেলেও সমর্থকরা বিপুলভাবে না ভোট দিয়ে দেখাতে পারবে নির্বাচনের অগ্রহণযোগ্যতা। আপনি বোধহয় সেটা পরিষ্কার করেছেন। না ভোটের কথা তো আমরা বহু আগে থেকে বলে আসছি, তখন তো এই 2013 সনের এই অদ্ভুত নির্বাচন হয় নাই। না ভোটের কথা প্রথম যখন লিখেছি ওটা ছিল 2004 কি 5 সন, কাজেই এটার সাথে ওটা ইকুয়েট করার কোনো কারণ নাই। একটা বিষয় বোধহয় সুস্পষ্ট করা দরকার, না ভোটটা কিন্তু নির্বাচনের অগ্রহণযোগ্যতা প্রমাণ করে না, না ভোটটা প্রমাণ করে প্রার্থীর অগ্রহণযোগ্যতা। কিন্তু রাজনৈতিক দলের প্রার্থীদের, মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের অগ্রহণযোগ্যতাই রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রহণযোগ্যতা। সবার তো না, সব প্রার্থী তো না। আপনি ধরেন আমরা যে এই বর্তমান সংসদ আছে, কিছু কিছু এমপির ব্যাপারে আমরা পত্রপত্রিকায় সোচ্চার, সবাই সোচ্চার, সবার ব্যাপারে কি আমরা প্রশ্ন তুলি, ঠিক না? আমি ডক্টর আসিফ নজরুল আপনাকে যে প্রশ্নটি করতে চাই, সবাইকেই করব, সেটি হচ্ছে কতটা আপনার আশাবাদী যে যা যা নিয়ে আলাপ হলো তা মানে একটা পরিণতি দেখা যাবে, কারণ আরপিও সংশোধন কি নির্বাচন কমিশন একাই করতে পারবে? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা কিন্তু এই সরকারের আমলে একটা প্রশংসনীয় জিনিস দেখেছি, তারা বিভিন্ন লোকের সাথে কথা বলে, কিন্তু নিন্দনীয় দিক হচ্ছে কথা বলে ঠিকই কিন্তু কাজটা করে নিজের মতো। এই প্রক্রিয়ার সূচনা হয়েছে সংবিধান সংশোধন বিষয়ক যখন কমিটি করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী, সেখানে আমরা অনেক রকম প্রপোজাল দিয়েছিলাম। আলটিমেটলি সুরঞ্জিত সেনগুপ্তর কমিটি, এবং উনি খুব রিসেপটিভ ছিলেন, এত সুন্দর করে আমাদেরকে টাইম দিয়েছিলেন, সরকারের যারা তীব্র সমালোচনা ছিল তাদেরকেও ডেকেছিলেন। সবার কথা শুনে আলটিমেটলি ওইখানে যে আলোচনা হয়েছে তার কিছুই রাখেন নাই, নিজেদের ইচ্ছা মতো করেছেন। আপনি খেয়াল করে দেখেন, আমাদের সম্প্রচার নীতিমালা নিয়ে নাকি তথ্যমন্ত্রী বলেছেন বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে করেছেন। এটা কিন্তু মানুষের সাথে প্রতারণা। আপনি মানুষের কথা শোনা, কথা শুনলেন, শোনার পর সম্পূর্ণ নিজের মতানুযায়ী করলেন, কথা পাত্তা দিলেন না, এত পরামর্শ করা হলো না। এটা হচ্ছে মানুষের কথাকে পাত্তা না দেওয়া, উড়িয়ে দেওয়া, অবজ্ঞা করা। এরকম আশঙ্কা আমাদের মনে আছে। নির্বাচন কমিশনকে সত্যিকার করতে কি তাদেরকে আমাদের অত্যন্ত ফ্রেন্ডলি মনে হচ্ছে, অত্যন্ত আগ্রহী মনে হচ্ছে, অত্যন্ত পজিটিভ ছিল, তাদের সমস্ত কিছু পজিটিভ ছিল। কিন্তু কথা হচ্ছে তারা সবকিছু শুনেছেন। আমাদের প্রশ্ন থাকবে এগুলি কি বিবেচনায় নিবেন। সেকেন্ড কোয়েশ্চেন থাকবে, ওনারা যদি বিবেচনায় নিতে চানও, সরকার কি ওনাদেরকে বিবেচনায় নিতে দিবেন? কাজে আমি আশাবাদী, কিন্তু সতর্ক আশাবাদী। 3টা ধাপের একটা ধাপ হয়েছে, কথা শুনেছেন। দ্বিতীয় ধাপ হচ্ছে কথা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে প্রপোজাল দিতে হবে, যেমন আরপিও সংশোধনের প্রপোজাল অনেক সময় নির্বাচন কমিশন নিজে দেয়। আর থার্ড ধাপ হচ্ছে সরকার এটা বিবেচনায় নিয়ে সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। তো 2টা শর্ত এখনো বাকি রয়েছে আশাবাদী হওয়ার জন্য। রাশিদা কে যদি আমাদের একজন দর্শক ফয়সাল, তিনি প্রশ্ন করছেন যে 60 জনের মধ্যে 30 জন, মানে আপনি যদি চান আপনি উত্তর দিতে পারেন, 60 জনের মধ্যে 30 জন উপস্থিত ছিলেন, ধরে নেওয়া যায় কিনা যে সুবিধাবাদী সুশীল সমাজের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন? মানে এটা আসলে নাগরিক সমাজের কতটুকু প্রতিনিধিত্ব নিশ্চিত করছেন, আমি যদি সুন্দর করে তার প্রশ্নটি করি। না, এখন যদি নাগরিক সমাজ তো বিশাল বড়। এখন আমার কাছে তো আমার মাঠের নাগরিক সমাজ আরো অনেক গুরুত্বপূর্ণ। মাঠের মানুষ যে ভয়ে ভোট দিতেই যেতে পারে না, তাকে আগের থেকেই ভয়ভীতি দেখিয়ে ভোট থেকে বঞ্চিত করা হয়, অথবা নমিনেশন পেপারই জমা দিতে পারে না। তো সেখানে সেই মাঠের নাগরিক সমাজের প্রতিনিধিত্ব আমরা সবাই করছি, এরকম কথা কেউ বলেননি। এখানে ডাকা হয়েছে তাদেরকেই, যেটা হয়তো মনে করেছেন নির্বাচন কমিশন যে এদের কথা শুনলে, এদের প্র্যাকটিশনাররা ছিলেন, এই সাবেক আমলা যারা ছিলেন সবাই কোনো না কোনো সময় রিটার্নিং অফিসার ছিলেন, যারা লেখালেখি করেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা এই যে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন, এদেরকেই ডাকা হয়েছিল। যেটা হলো যে সবাই মিলে তো আর সবাইকে সব জায়গায় সব সময় আনা কখনোই সম্ভব হয় না। যে মানে আমাদের দর্শক যাকে একটা মানে ভগ্ন অংশ বলছেন নাগরিক সমাজের, তাদেরই কথা কতটুকু শোনা হবে, যে প্রশ্ন আমি, আপনার প্রত্যাশা কি? মানে কারণ সরকার না শুনলে তো শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি কতটুকু শক্তি রাখে আসলে? যদি সংবিধানের কথা বলি তাহলে নির্বাচন কমিশনের প্রচন্ড রকম শক্তি আছে। এখন এই শক্তিটার জন্য যে সদিচ্ছাটা দরকার, এখানে যদি বলি সদিচ্ছা এবং যেটা হচ্ছে যে সৎ সাহসটাও থাকতে হবে, সক্ষমতাটাও থাকতে হবে, সেগুলো যদি থাকে তাহলে প্রত্যাশা পূরণের অসুবিধাটা কোথায়? আর আমাদের পক্ষ থেকে তো সবাই যেটা কথা বলেছেন, উদ্যোগটাকে স্বাগত জানিয়েছেন, উদ্যোগটাকে বলেছেন আরো এগিয়ে নিয়ে যেতে। এটাও বলা হয়েছে এটাই যেন শেষ না হয়, আরো যেন ডাকা হয়, ওনারা আরো সিরিজ অফ মিটিং করবেন। ফলে যেটা হয়েছে যে প্রত্যাশাটা আছে, আকাঙ্ক্ষাটাও আছে। প্রত্যাশা পূরণ করতে গেলে যে গভর্নমেন্ট অফ দ্য ডে এর কিন্তু বড় দায়িত্ব।
একেবারেই আমি একটা কথা বলতে চাই যে আমাদের দর্শক একটা কথা বললেন, আপনি বলছেন ভগ্নাংশ, 59 জনের মধ্যে 34 জন এসছে। যারা এসছে তাদেরকে আপনাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত, তারা অনেক কষ্ট করে এই ট্রাফিক জ্যাম ঠেলে ওখানে গেছে। এবং যারা আসেনি তাদের মধ্যে অনেক আছেন অসুস্থ, যেমন আকবর আলী খান মুভ করেন না কোথায়, দেশের বাইরেও ছিলেন, কিন্তু লিখিত প্রস্তাবনাও পাঠিয়ে এবং দিয়েছে। যারা এই ধরনের কথা বলে যে যারা গেছে তারা সুবিধাবাদী, তাদের বোঝা উচিত ওখানে এমন লোকও ছিল যারা কোনোদিন কোনো সরকারের আমলে কোনো ফ্যাসিলিটিস নেয়নি, আবার কেউ কেউ নিয়েছে, আবার যারা ছিল না। মানে এইভাবে যখন ট্যাগ করে আপনাদের উচিত না এটা বলা, কারণ হয় কি এই ধরনের একটা কাণ্ডজ্ঞানহীন লোকের মন্তব্যকে গুরুত্ব দাও। আমি আসলে এই প্রশ্নটির উত্তর সেজন্যই নিলাম আপনাদের কাছ থেকে, কারণ আমার মনে হয় যে এই যে আমরা সকলকেই ট্যাগ করি সেটাও একটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য তো বটেই। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে শেষ করব যে আমাদেরকে দর্শকরা নানাজন প্রশ্ন করছেন যে সরকার নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে কিনা, এটাই আসলে মূল প্রশ্ন। ইকবাল কবির নামে আমাদের একজন দর্শক, তিনি বলছেন যে সরকার যদি সকল কথা শুনে একটি পরিবেশ তৈরি করতে না পারে সেটা একটা ব্যর্থতা হবে কিনা। দেখুন, আমি এই নিরিখে ডক্টর সাদত, পরিবেশটাকে আসলে সরকার তৈরি করবে না নির্বাচন কমিশন তৈরি করবে? কমিশন কি পারে? কমিশনের জন্য ডেজিগনেটেড যে কাজগুলো সেগুলো তা করতে পারেন, আর সরকার তার জন্য নির্ধারিত যে কাজ সেটি তারা করবেন। কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করার একটা বিষয় কিন্তু এখানে আছে। আর এখানে ডক্টর সাদত হোসেন যে আহ্বানটি জানিয়েছিলেন সেটা দিয়ে কিন্তু আমি আমার মন্তব্য শেষ করব। তিনি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ বাংলায় তিনি একটা সাবসেক্টরে কাজ করেছেন। এখন পুরো বাংলাদেশ তার আওতায় এবং তাকে বড়সড় শেষ যুদ্ধে অবতীর্ণ হতে এবং এই যুদ্ধে অবশ্যই তাকে জয়যুক্ত হতে হবে। আবু বকর সিদ্দিক আকিব এই প্রশ্নটি করেছেন যে সরকার আপনাদের কথা কেন মানবে, যেখান থেকে ডক্টর আসিফ নজরুল শুরু করেছেন, মানে কেন, মানে সরকারের লাভ কি? কারণ রাশেদাকে চৌধুরী তো বলেছেনই যে যেই সরকার ক্ষমতায় থাকে সে হারতে চাইবে কেন। লেজিটিমেট, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা গ্রেসফুল এক্সিটের রাস্তা তো বের করতে হবে। আমরা সভ্য ভব্য একটা দুনিয়াতে বাস করছি, আমরা তো জঙ্গলের পথে যাচ্ছি, আমাদের বসবাস করছি না যে জোর যার মুল্লুক তার, মানে মাইট ইজ রাইট। এই বিষয়টা তো আর বর্তমান সময়ে মানে রেলেভেন্ট হতে পারে না। আচ্ছা, একটা গ্রেসফুল এক্সিটেরও ব্যাপার আছে। ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কিনা, যে কেন মানবে, আপনি কি মনে করেন? আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির জনক হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের জনক হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র, জনগণের অবাধ ভোটাধিকার। অবাধ ভোটাধিকার মেনে নেওয়া হয়নি দেখে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এরকম একটা দেশে 5ই জানুয়ারির মতো এরকম অদ্ভুত নির্বাচন, চরম বিতর্কিত নির্বাচন, এটা আওয়ামী লীগের মতো দলকে শোভা পায় না অন্তত। আর যারকেই শোভা পাক, আওয়ামী লীগকে শোভা পায় না। আমার মনে হয় তাদের হিস্টোরিক্যাল যে ভূমিকা, তাদের যে ইতিহাস গৌরবোজ্জ্বল, সেই ইতিহাসের সাথে এই যে কলঙ্কটা জুড়ে রয়েছে, এই কলঙ্ক মোচনের একটা ইচ্ছা তো তাদের মধ্যে থাকার কথা। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে লেজিটিমেসি কোয়েশ্চেন, তো কলিমুল্লাহ ভাই বললো দেশে বিদেশে লেজিটিমেসি কোয়েশ্চেন। আর থার্ড হচ্ছে আমাদের গ্রেসফুল এক্সিটও বলেছেন তিনি, গ্রেসফুল এক্সিট, সম্মানজনক, মানে গ্রেসফুল এক্সিট তো যে কোনো পৃথিবীতে যে কোনো পলিটিক্যাল পার্টির গ্রেসফুল এক্সিট হতে পারে। এবং আমরা একটা কথা বলি কি জানেন, যদি 2014 সনে একটা ফেয়ার ইলেকশন হতো, সেই ইলেকশনে যদি বিএনপি জিততো, তারপরে পরের ইলেকশনে চোখ বন্ধ করে আওয়ামী লীগ ক্ষমতা আসতো। কারণ বাংলাদেশে এই অ্যান্টি ইনকামবেন্সি একটা খুব কাজ করে। তো অসুবিধাটা কোথায়? বিএনপিও ক্ষমতায় থাকলে মানে জোট চুরি করে ক্ষমতা থাকার চেষ্টা করে, আওয়ামী লীগও ক্ষমতা থাকলে জোট চুরি করে আবার ক্ষমতা থাকার চেষ্টা করে। তো আমাদের দুইটা দলের এই নজির রয়েছে, কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। আমাদের ওনাদের প্রতি আপিল যে জনগণ তো একবার আপনাদের বসায়, আরেকবার আরেকজনকে বসায়। খামাখা নিজেদের মধ্যে মারামারি করে, খামাখা অনিয়ম করে, কারচুপি করে নিজেদেরকে জনগণের কাছে, বিদেশের মানুষের কাছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকের কাছে, সবার কাছে হাস্যকর কেন করেন, আর কেন এই সংঘাতের মধ্যে যান? কোন স্থায়ী সমাধান নিয়ে কি আপনারা কাল কথা বলেছেন রাশেদাকে চৌধুরী, যে নির্বাচনে কি করে, মানে আগের সরকার ক্ষমতা ছাড়বে, পরের সরকার নির্বাচনটি মানে এবং নির্বাচন করবে, মানে এই প্রতিবার তো একই সমস্যা না? ওইভাবে ডিটেইলসে তো আমাদের আলোচনা হয়নি। আমাদের তো জানাই আছে এখতিয়ার কোথায় নির্বাচন কমিশনের, আর সরকার কি করতে পারে। সেই জায়গাটা থেকে আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা উপায় আমরা পরামর্শ দিয়েছি, এর বেশি তো কিছু করতে পারবো না। এবং সেই উপায়টি বের হয়ে এলে হয়তো আগামী নির্বাচনগুলোতেও সেটা কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল, ধন্যবাদ রাশেদাকে চৌধুরী, ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে সমাধান সেনায় না রাজনীতিতে বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার। সঙ্গে থাকবেন আপনিও।